আপনি কি জানেন যে মোদিজি কিভাবে রাজনীতিতে এসেছিলেন, কিভাবে তিনি একজন সাধারণ চাওয়ালা থেকে মুখ্যমন্ত্রী এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন, এবং কিভাবে তিনি এক্স হোম মিনিস্টারের মার্ডার থেকে শুরু করে গোদরা কাণ্ডে হাজার হাজার নিরীহ লোককে মারিয়েছিলেন, এবং মোদিজি ও অমিত শাহ একজন সাধারণ 19 বছরের মেয়ে সমেত আরো 4 জন লোককে কিভাবে মার্ডার করিয়েছিলেন এবং কেন। এইসব আরোপগুলোকে আমি এক এক করে পয়েন্ট আউট করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের পলিটিক্যাল ক্যারিয়ারে এক্স হোম মিনিস্টারের থেকে শুরু করে দাঙ্গা, গ্যাংরেপ, হত্যা এই সমস্ত কিছুই দেখেছেন তিনি, এবং তানার উপরে এক্স হোম মিনিস্টারের মার্ডার এবং দাঙ্গা করানোর অভিযোগও উঠেছিল। কিন্তু কিভাবে একজন কংগ্রেসের প্রচারপত্র বিতরণকারী একজন সাধারণ চাওয়ালা থেকে সিএম, সিএম থেকে পিএম এবং পিএম থেকে শেষ পর্যন্ত ভারতীয় হিন্দুদের ভগবান হয়ে উঠলেন। दीदी हमारा भगवान है हमारे लिए। लिविंग गॉड है वो, लिविंग गॉड। मोदी मेरी गाड़ मारले, मैं वोट मोदी दूंगा। নরেন্দ্র মোদী বিয়ে করেছিলেন, কিন্তু তিনি তার স্ত্রীকে ছেড়ে দেন, এবং 1972 সালে তিনি তার চায়ের টাপরিকেও ছেড়ে দেন এবং শেষ পর্যন্ত আরএসএস জয়েন করেন। সেখানে তিনি আরএসএস এর অফিসে ঝাড়ু দিতেন এবং জিনিসের দেখভাল করতেন। সেখান থেকে ধীরে ধীরে তিনি আরএসএস দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন, এবং সেখান থেকে 7 অক্টোবর 2001 সালে তিনি গুজরাটের সিএম হয়ে ওঠেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক 1 বছর পরে 27 ফেব্রুয়ারি 2002 সালে খবর পাওয়া যায় যে সাবরমতী এক্সপ্রেসে আগুন লেগে গিয়েছে, এবং সেই আগুন লাগার ফলে 59 জন লোক মৃত্যুবরণ করেছেন। সবার জন্য এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এখান থেকেই শুরু হয় মোদিজির মাস্টার স্ট্রোক। মোদিজির ডেড বডি গুলোকে অন্তিম সংস্কারের জন্য না পাঠিয়ে গুজরাটে আনতে বলে। সেই সময় আইপিএস অফিসার সঞ্জীব ভাট এবং আরো বেশ কয়েকজন লোক তাকে সাবধানও করেছিল যে এর ফলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে দাঙ্গা লাগতে পারে। কিন্তু মোদিজি তাদের ডেড বডি গুলোকে গুজরাটে আনায় এবং তারপর সেই ডেড বডি গুলোকে নিয়ে র্যালি বার করায় মোদিজি। আহমেদাবাদের রাস্তায় বডিগুলোকে নিয়ে র্যালি বার করা হয় এবং তার লাইভ টেলিভিশনে সবাইকে দেখানো হয়। এর ফলে পরের দিন থেকে সেখানকার সাধারণ মুসলমানদের উপর সেখানকার হিন্দু সিভিলিয়ানরা নির্যাতন করতে শুরু করে, এবং ধীরে ধীরে এটা চরম অশান্তিতে পরিণত হয়। 3 দিন ধরে লোকের ঘরদোর জ্বালানো হয়, মার্ডার করা হয়, গ্যাংরেপ করা হয়, কিন্তু পুলিশ ফোন পর্যন্ত তুলছিল না। পরে এক্স হোম মিনিস্টার হিরেন পান্ডে জানান যে দাঙ্গার ঠিক একদিন আগে মোদিজি একটা সিক্রেট মিটিং ডেকেছিল, এবং সেখানে তিনি বলেছিল যে যত যাই হয়ে যাক পুলিশ কোনো অ্যাকশন নেবে না, হিন্দুদের তাদের রাগ ক্ষোভ করতে দাও। এই একই অভিযোগ আইপিএস অফিসার সঞ্জীব ভাটও তার এফিডেভিটে লিখেছিল, যেটা তিনি কোর্টে জমা করেছিল। কিন্তু তার সঙ্গে কি হয়েছিল সেটা আমরা পরে জানবো। আগে চলুন জেনে নেই যে দাঙ্গার সময় কি হয়েছিল। হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হয়েছিল, এবং প্রেগনেন্ট মহিলাদের রেপ করে মার্ডার করা হয়েছিল, এবং শিশু বাচ্চাদেরকে দাবিয়ে মারা হয়েছিল। 1100-ও বেশি এমন নিরীহ হিন্দু মারা যান যারা এই কেসের সঙ্গে জড়িতই ছিল না মোটে। এবং আইপিএস অফিসার সঞ্জীব ভাটে এফিডেভিট জমা দেওয়ার পরে তানার বিরুদ্ধে 30 বছরের পুরনো কেস খুলে দেওয়া হয়, যার ফলে তানাকে চাকরি থেকে সাসপেন্ডও করা হয়। এবং 2014 সালে মোদী সরকার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে উঠলেন, এবং তারপরেই এই আইপিএস অফিসারকে পুরোপুরিভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং যাবজ্জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এবং এই দাঙ্গার পিছনে যেসব কালপিট গুলো ছিল, যারা মহিলাদেরকে রেপ করেছিল এবং শিশুদেরকে হত্যা করেছিল, তাদের মধ্যে একজন ছিল বাবু বজরঙ্গী। তার ভিডিও পাওয়া যায় যেখানে তিনি পরিষ্কার বলছেন যে এইসব কিছু আমি করেছি। এই কেস কোর্টে যাওয়ার পরে 3 নম্বর জজ অক্ষয় মেহতা তিনি ফাইল মোটে না পড়ে এই বাবু বজরঙ্গীকে বেল দিয়ে দেয়। এদের মতো কালপিটরা জেলের বাইরে, এবং আইপিএস অফিসারের চাকরিও গেল এবং যাবজ্জীবনের জন্য কারাদণ্ড পেল। এবং নানাবতী রিপোর্টে নরেন্দ্র মোদীজিকেও ক্লিন চিট দেওয়া হয়, মানে যেই পুরো ঘটনার মাস্টার মাইন্ড, যেই পুরো ঘটনাটাকে ঘটালো তাকে ক্লিন চিট দিয়ে দেয় জজ, এবং মায়া কোডওয়ানিকে মেন কালপিট হিসেবে ঘোষিত করা হয়, এবং তাকে 28 বছরের সাজা শোনানো হয়। কিন্তু আসল টুইস্ট তো এর পরে শুরু হয়। বলে না ভারতীয় জনতা পার্টি কালপিটে ভরা, যে মায়ের জন্য মহিলাদেরকে গ্যাংরেপ করা হয় এবং তাদেরকে জ্যান্ত জ্বালানো হয়, সেই মায়া ওই একই এরিয়া থেকে 3 বারের এমএলএ হয়ে ওঠে। আর শুধু এই নয়, আমাদের মোদীজি এই মায়াকে ডিপার্টমেন্ট অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টের মন্ত্রী হিসেবে ঘোষিত করে দেয়। মানে বুঝতে পারছো, যার জন্য হাজার হাজার নিরীহ মহিলাকে গ্যাংরেপ করে হত্যা করা হয়েছিল, তাকেই তাদের সেফটির দায়িত্ব দেওয়া হয়। মানে শেয়ালের কাছে মুরগি পুষতে দিয়েছিল আমাদের মোদীজি। এবং তার যে 28 বছরের সাজা ছিল সেটাও 2018 সালে মাফ করে দেওয়া হয়। 26 নভেম্বর 2005 গুজরাটের পুলিশ এবং রাজস্থানের পুলিশ মিলে একজন গ্যাংস্টার সোহরাবুদ্দিনকে এনকাউন্টার করে দেয়, এবং লোককে এটা জানানো হয় যে সে একজন টেররিস্ট, সে গুজরাটের মুখ্যমন্ত্রীকে মারতে এসেছিল। কিন্তু 23 জুলাই 2010 সালে সিবিআই তাদের চার্জশিট রিলিজ করে, যার হিসেব অনুযায়ী এর সূত্রপাত হয়েছিল বিজেপি লিডার হিরেন পান্ডেকে হত্যা করে দেয় এই সোহরাবুদ্দিন শেখ। এটা মনে রাখবেন যে হিরেন পান্ডে কিন্তু সেই ব্যক্তি যে কিনা মোদিজির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, এবং গুজরাটের নেক্সট সিএম পদের জন্য অনেকটা তিনি আগিয়েছিলেন। এছাড়াও গুজরাট রাইটস নিয়ে তিনি মোদিজির বিরুদ্ধে বলেছিলেন। এবং পরে এই হিরেন পান্ডের হত্যাকারী সোহরাবুদ্দিন শেখকেও এনকাউন্টার করে দেওয়া হয় এই বলে যে তিনি একজন টেররিস্ট, এবং পরে সোহরাবুদ্দিন শেখের প্রেগনেন্ট স্ত্রীকেও রেপ করে হত্যা করা হয়। এবং সর্বশেষে এই কেসের শেষ সাক্ষী তুলসীরাম প্রজাপতিকেও তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডিতে মেরে ফেলা হয়। এবং এছাড়াও এই কেসের উপরে গম্ভীর
মনোযোগপূর্ণ জজ জাস্টিস লয়াকেও হত্যা করে মেরে ফেলা হয়। সিবিআই এর চার্জশিট অনুযায়ী সোহরাবুদ্দিন শেখ কিন্তু অমিত শাহের একজন লোক ছিল এবং এই সোহরাবুদ্দিন গুজরাট এবং রাজস্থানের বর্ডার থেকে পলিটিক্যাল এক্সটেনশন করত। সিবিআই এর চার্জশিট অনুযায়ী অমিত শাহ ঘুষখোর বড় বড় পুলিশ অধিকারীদের ইন্টেল দিত এবং পরে ওই সমস্ত পুলিশ অধিকারীদের দ্বারাই ওই ইন্টেল এরকম সোহরাবুদ্দিনের মতো গ্যাংস্টারদের কাছে পৌঁছানো হতো, যার মধ্যে এক্সটর্শন এবং মার্ডার সব রকমই থাকতো। এবং সিবিআই এর চার্জশিট অনুযায়ী সোহরাবুদ্দিনকে এই জন্যই মারা হয়েছিল যাতে হিরেন পান্ডের ওই কেসকে সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া যায়। কারণ পুলিশ যদি একবার সোহরাবুদ্দিনকে ধরে ফেলতো তাহলে তার কাছ থেকে পুলিশ সব সত্য বার করে নিত যে বিজেপির কোন নেতা কাকে দিয়ে হিরেন পান্ডের হত্যা করিয়েছিল। কিন্তু কেস এরকম ভাবে চলতেই থাকে, কোনো ফয়সলা শোনানো হয় না এবং শেষমেশ 26 মে 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে আসেন এবং তার পরপরই 30 ডিসেম্বর 2014 সালে অমিত শাহকে হাউস অ্যারেস্ট এবং বাকি আরো সমস্ত কেস থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। কারণ এত কিছু রেপ মার্ডার তিনি তো মোদীজির জন্যই করেছিল এবং মোদীজি জানার জন্য এতটুকু করবে না, এটা কি হয় নাকি? অনেকেই বলে ছেলেরা নাকি ভুলে যায়, দেখলে ছেলেরা কিরকম ভাবে নিজের বন্ধুত্ব টিকিয়ে রাখে। প্রাইম মিনিস্টার হওয়ার পরেও তিনি তার বন্ধুকে ভোলেনি। মোদীজি এবং অমিত শাহ কেন এই 19 বছরের যুবতী সমেত আরো 4 জনকে হত্যা করিয়েছিল এবং সরকার বদলানোর পরে কিভাবে তারা নির্দোষ হয়ে ক্লিন চিট পেয়ে গেল এবং এই 19 বছরের যুবতীর সঙ্গে আসলে কি হয়েছিল যে অমিত শাহ এবং মোদীজি তাকে আতঙ্কবাদী বলে গুলি করে হত্যা করিয়ে দেয় এবং সেই যুবতীর বাবা মার শেষ পরিণতি কি হয়েছিল, সে কি জাস্টিস পেয়েছিল? চলুন জেনে নিই আজকে। সালটা ছিল 15 জুন 2004। একটা গাড়িতে করে আহমেদাবাদে যাচ্ছিল এই 19 বছরের যুবতী ইশরাত জাহা এবং তার সঙ্গে ছিল আরো 3 জন এবং সেই গাড়িতেই তাদেরকে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলা হয় এবং বলা হয় যে তারা ছিল আতঙ্কবাদী, তারা নাকি গুজরাটের মুখ্যমন্ত্রীকে মারতে এসেছিল। মাত্র 19 বছরের যুবতী ইশরাত জাহাকে আতঙ্কবাদী ঘোষিত করা হয় এবং গুজরাটের নেক্সট সিএম পদের অধিকারী ও মোদীজির প্রতিদ্বন্দ্বী হিরেন পান্ডেকে যে হত্যা করেছিল গ্যাংস্টার সোহরাবুদ্দিন, তার ইন্টেল একই ডিজি ভান্ডারাকে দিয়েছিল অমিত শাহ। পরে সিবিআই তাদের রিপোর্টে জানায় যে ফেক এনকাউন্টারে ইশরাত জাহাকে মারা হয়েছিল শুধুমাত্র সিএম এর সাবাসী এবং প্রমোশন পাওয়ার জন্য। এবং 2014 সালের পরে ইশরাত জাহানের হত্যাকারী পিপি পান্ডে, ডিজি ভান্ডারা সমেত আরো 2 জনকে ছেড়ে দেওয়া হয় এবং শুধু ছেড়ে দেওয়া হয় না, তাদেরকে প্রমোশনও করা হয়। দেখো আমরা সবাই সিজেপি ভার্সেস বিজেপি মানে ককরোচ নিয়ে পড়ে রয়েছি, আর ওদিকে মোদীজি একটার পর একটা সরকারি কোম্পানি বেচেই চলেছে। মানে দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সরকারি কোম্পানিগুলো বেচতে হচ্ছে। মোদীজি আরো একটা সরকারি কোম্পানিকে বেচে দিয়েছে যেটা ছিল ভারতের একমাত্র আয়ুর্বেদিক কোম্পানি। হ্যাঁ, মোদীজি এবার IMPCL কেই বেচে দিয়েছে। মোদীজি স্কাইম্যাপ নামক একটি কোম্পানিকে 121 কোটি টাকার বিনিময়ে এটা বেচে দিয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে IMPCL এর কাছে 1200 বেশি আয়ুর্বেদিক ঔষধ বানানোর লাইসেন্স ছিল। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জনসেবা কেন্দ্রে এই কোম্পানি সবচেয়ে কম রেটে বা কম দামে ঔষধ সাপ্লাই করতো। এই কোম্পানি নিয়ে এর চেয়ে আরো বড় গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে এত কম দামে দেওয়ার পরেও এই কোম্পানি কোনোদিন লসে যায়নি, মানে সবসময় প্রফিটেই থাকতো। সরকারি কোম্পানি হওয়ার কারণে প্রফিটের সমস্ত টাকাই সরকারের কাছে যেত। এই কোম্পানির আজকের দিনের মার্কেট ভ্যালু 145 কোটি টাকারও বেশি ছিল, কিন্তু মোদীজি কেন 121 কোটি টাকায় বেচতে গেল? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনিই বলুন 145 কোটির জিনিস কেউ 121 কোটিতে কেনই বা বেচতে যাবে? আর এইসব ছাড়াও মোদীজি আরো যেসব সরকারি জিনিসগুলোকে বেসরকারি বানিয়েছে, মানে বিক্রি করে দিয়েছে, যেমন পোর্ট, এয়ারপোর্ট, রেলওয়ে, ইলেকট্রিসিটি, এগুলোর কিন্তু দাম বেড়েই চলেছে দিনকার দিন। মানে সরকারি থাকাকালীন যেরকম সস্তায় এগুলো পাওয়া যেত সেরকম আর পাওয়া যায় না, বেসরকারি হওয়ার ফলে এর দাম বেড়েই চলেছে। এবারে আয়ুর্বেদিক কোম্পানির ঔষধের দামও বাড়তে চলেছে, আপনারা খাতায় লিখে রেখে দিন। আপনাদের কি মনে আছে যে মোদীজি সোনা গহনা কিনতে মানা করেছিল দেশের জনগণকে? सोने की आयात पर भी देश का बहुत बड़ा पैसा विदेश जाता है। मैं आप सबसे, देशवासियों से आग्रह करूंगा कि जब तक हालात सामान्य न हो हम सोने की खरीद को टालें, गोल्ड की जरूरत नहीं। এখন বুঝতে পারছি কেন তিনি মানা করেছিল, কারণ তিনি সব সোনা বেচেই দিয়েছে। 12 বিলিয়ন ডলারের সোনা বিক্রি করে দিয়েছে আমাদের মোদীজি, সেই জন্য তিনি মানা করছিলেন সোনা কিনতে। এখন 12 বিলিয়ন ডলারে কতটা সোনা হয় কিভাবে হিসেব করবেন, চলো একটা সোজাসুজি হিসেব আপনাদের বুঝিয়ে দিই। এটা জানার জন্য আপনারা সর্বপ্রথম গুগলে সার্চ করুন যে উত্তরাখণ্ডের সরকারের 1 বছরের বাজেট কত। এখানে দেখতেই পাচ্ছ এই বাজেট এবং মোদীজির গোল্ড বিক্রির বাজেট কিন্তু একই। মানে উত্তরাখণ্ডকে চালাতে উত্তরাখণ্ডের সরকারের 1 বছরে যে বাজেট লাগে সেই বাজেটে সোনা বিক্রি হয়েছে। এখানে তোমরা আন্দাজ করতেই পারছো যে কতটা পরিমাণ সোনা বিক্রি হয়েছে। এই খবর কিন্তু তোমরা কোনো নিউজ চ্যানেলেই পাবে না, কারণ সব নিউজ চ্যানেলই আগে থেকেই সোল্ড আউট হয়ে রয়েছে, মানে সব বিক্রি হয়ে রয়েছে। এরা শুধু জানে দালালি করতে, সরকারের চাটতে। এমনি তো আমাদের 157 র্যাঙ্কিং আসেনি মিডিয়াতে। রাম রহিমকে জেল থেকে ছাড়ানোর জন্য মোদীর বিজেপি সরকার আইন বদলে দিয়েছে, মানে একজন কনভিক্টেড রেপিস্টকে ছাড়ানোর জন্য। আর কনভিক্টেড মানে এটা কোর্টে প্রুফ হয়ে গেছে, তার উপরে দোষারোপ করা হচ্ছে না, কোর্টে প্রুফ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে যে একজন রেপিস্ট। এর উপরে পরের ভিডিওতে একদম ডিটেলসে জানবো, ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।